ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। গল্প শোনার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আজ আপনাদের শোনাতে চলেছি দারোগা প্রিয়নাথের গল্প। শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে এই প্রথমবার তিনি পদার্পণ করেছেন। শুনতে থাকুন আজকের গল্প, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কলমে বিষম জাল। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিখ্যাত অফিসার প্রিয়নাথ মুখোপাধ্যায় একদিন সকালে অফিসে বসে আছেন। এমন সময় টেলিফোনের ঘণ্টাটা বেজে উঠল। তাড়াতাড়ি টেলিফোনের কাছে গিয়ে ফোন তুলে তিনি বুঝলেন বড় সাহেব তাকে ডাকছেন। অবিলম্বে তিনি তার কাছে গিয়ে হাজির হলেন। তাকে দেখে বড় সাহেব সাগ্রহে বললেন, হ্যাঁ মুখার্জি, এসো। শোনো, বাগবাজারে একটা ঘাটে একজন ইংরেজ সাহেবের মৃতদেহ পাওয়া গেছে বলে খবর এসেছে। তোমাকে এখনই সেখানে গিয়ে বিষয়টার তদন্ত করতে হবে। ঠিক আছে স্যার, আমি এখনই সেখানে যাচ্ছি। এই বলে সাহেবের কাছে বিদায় নিয়ে প্রিয়নাথ তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে একটি ভাড়ার গাড়িতে উঠে সেই স্থানে উপস্থিত হলেন। তখন বেলা 8টা বেজে গেছে, কিন্তু আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় তখনও ভালো করে রোদ ওঠেনি। মাঘ মাস, দারুণ শীত। সনসন করে উত্তরে হাওয়া বয়ে চলেছে, ফলে শীতের মাত্রা যেন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। গাড়ি থেকে নেমে চালককে ভাড়া দিয়ে প্রিয়নাথ সেই লাশের দিকে এগিয়ে গেলেন। দেখলেন সেখানে অনেক জনতার ভিড়, আর কয়েকজন মাত্র কনস্টেবল তাদের সামলাতে হিমশিম খাচ্ছে। তাকে দেখতে পেয়ে তারা দ্বিগুণ উৎসাহের সাথে উপস্থিত জনতাকে সেখান থেকে তাড়িয়ে জায়গাটা মোটামুটি খালি করে ফেলতে সক্ষম হলো। প্রিয়নাথ কাছে গিয়ে দেখলেন একটি লোক পড়ে আছে। লোকটি সত্যি সত্যি ইংরেজ, তবে সাধারণ বেশধারী। মাথায় টুপি নেই, শরীর সম্পূর্ণ জলে ভেজা, মুখ আর নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। পরীক্ষা করে দেখে বুঝলেন লোকটি এখনও জীবিত আছেন, কেবল অজ্ঞান হয়ে পড়েছেন। সঙ্গে সঙ্গে তিনি সেই ব্যক্তির ওপরের কোট আর কামিজটা খুলে ফেললেন। 2-4 জন লোক তখনও কাছে দাঁড়িয়েছিল। তিনি তাদের সেখান থেকে সরে যেতে আদেশ দিলেন। ভালো করে পরীক্ষা করে তিনি বুঝলেন ইংরেজটির বয়স প্রায় 30 বছর। বেশ বলিষ্ঠ গঠন, গায়ের কোথাও কোনো ক্ষতচিহ্ন নেই। নাক ও মুখ দিয়েই শুধু রক্তপাত হয়েছে। তার মুখ মলিন এবং পাংশু বর্ণ ধারণ করেছে। অতিরিক্ত রক্তপাতের কারণেই এরকম হয়েছে বলে মনে হলো। কাছেই একটা মদের দোকান ছিল। একজন কনস্টেবলকে তিনি বললেন, শোনো, ওই দোকান থেকে একটু ভালো ব্র্যান্ডি নিয়ে এসো তো। ব্র্যান্ডি আনা হলে অল্প অল্প করে তিনি ইংরেজটি ঠোঁটে তা মাখাতে থাকলেন। 2-1 ফোঁটা মুখের ভেতরেও ঢেলে দিলেন। প্রথম 2-1 সেটা পেটে গেল না, মুখের পাশ দিয়েই গড়িয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণ এরকম করার পর ধীরে ধীরে লোকটা চোখ মেলে তাকালো। তারপর একবার প্রিয়নাথের দিকে এবং একবার কাছের কনস্টেবলদের দিকে চেয়ে হঠাৎ করে বলে উঠলেন, আমি কোথায়? তার জ্ঞান ফিরতে দেখে প্রিয়নাথ খুশি হয়ে বললেন, আহা, আপনি এখনই বেশি কথা বলবেন না। আমরা সবাই আপনার উপকারী বন্ধু। আগে এই ব্র্যান্ডিটা খান, কিছুক্ষণ বিশ্রাম করুন, তারপর আপনার কথা শুনব। আপাতত আপনাকে মেয়ো হসপিটালে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করছি। এই বলে একজন কনস্টেবলকে তিনি একটি গাড়ি ডেকে আনতে আদেশ করলেন। গাড়ি আসার পর তাতে শুইয়ে সেই ইংরেজ ভদ্রলোককে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। এই সমস্ত কাজ করতে বেলা প্রায় 10টা বেজে গেল। এরপর তিনি একজন কনস্টেবলকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, কখন আর কোথায় এই লোকটাকে প্রথম দেখা গিয়েছিল? তখন সে কিরকম অবস্থায় ছিল? আর তোমাকে প্রথমে কে খবর দেয়? কনস্টেবল একজন মাঝিকে দেখিয়ে দিয়ে বলল, ওই মাঝি আমাকে প্রথম খবরটা দেয়। আপনি ওকে জিজ্ঞেস করলেই সবটা জানতে পারবেন। ঠিক আছে, ওকে ডেকে নিয়ে এসো। কনস্টেবলটি গিয়ে মাঝিকে ডেকে আনলো। চলো, তোমাকে দারোগাবাবু ডাকছেন। ভয় নেই, তুমি যা জানো সবটা বলবে ভালো করে, তাহলেই হবে।
মাঝি এসে হাত জোর করে প্রিয়নাথের সামনে দাঁড়ালো। বয়স তার 50 বছর হবে, শ্যামবর্ণ, শরীরের মাংস শিথিল হয়ে গেছে, চোখ কোটরগ্রস্ত। প্রিয়নাথের কাছে এসে মাঝি বলল, আগে দারোগা বাবু, আজ খুব ভোরে তখন নৌকায় বসেছিল, সেই সময় হঠাৎ পাড়ের দিকে আমার নজর পড়ে। দেখি একটা লোক পড়ে আছে। আমার সন্দেহ হয়, মনে হয় যেন একটা মৃতদেহ পড়ে আছে। প্রথমটাই ভীষণ ঘাবড়ে যায়। গত রাতে তো আমরা এই ঘাটেই ছিলাম, ঘুমোতে ঘুমোতে তো রাত 12টা বেজে গিয়েছিল, কিন্তু তখন তো সেরকম কোনো গোলযোগ পাইনি। এই আজ ভোরে হঠাৎ এই কাণ্ড দেখে আমার একটু ভয় হয়ে গিয়েছিল। একা গেলে আবার বিপদ বাড়বে, তাই দুজন দাঁড়িয়ে নিয়ে গেলাম। 3 জনে ওই তীরে গিয়ে নামলাম। আপনি যেমন এসে দেখলেন, ঠিক তেমনটাই আমরাও দেখেছিলাম। মাঝির কথা শুনে প্রিয়নাথ তার 2 জন দাঁড়িকে ডেকে আনতে বললেন। তারাও এসে প্রত্যেকে ওই একই কথা বলল, কিন্তু তাতে আসল কাজের কোনো সুবিধে হলো না। লোকটা যে কে, কেনই বা তার এরকম অবস্থা হলো, কেই বা তার এমন দুরবস্থা করল, এই সব প্রশ্নের কোনো মীমাংসাই করা গেল না। প্রিয়নাথ ভাবলেন, লোকটার মুখ থেকে কোনো কথা না শুনে হঠাৎ করে কোনো কাজে হস্তক্ষেপ করাটা যুক্তিসঙ্গত হবে না। এই মনে করে তিনি তখনই মেয়ো হাসপাতালে এসে উপস্থিত হলেন। হাসপাতালে এসে প্রথমেই প্রিয়নাথ ডাক্তারের সঙ্গে কথা বলে রোগীর কথা জানতে চাইলেন। ডাক্তার জানালেন, রোগী এখন ঘুমোচ্ছে, তাকে ডিম আর চা খেতে দেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া করে ভদ্রলোক অনেকটাই সুস্থ হয়েছেন, তবে অতিরিক্ত রক্তপাত হওয়ার কারণে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। মনে হয় কিছুক্ষণ পরেই জেগে উঠবেন। প্রিয়নাথ তখন সাহেবের সেই নির্দিষ্ট কেবিনে প্রবেশ করলেন। দেখলেন সত্যি সত্যি সেই ব্যক্তি গভীর নিদ্রায় আচ্ছন্ন। তিনি খুব ধীরে ধীরে এবং নিঃশব্দে একটি চৌকি টেনে এনে তার বেডের পাশে বসলেন। আধ ঘন্টা পরে রোগী চোখ খুলে সামনে তাকাতেই তাকে দেখতে পেয়ে বললেন, এ আবার কোথায় এসে পড়লাম আমি? আমি এখন কোথায় আছি? কি করে আমি এখানে এলাম? ঘুষুরির ঘাট থেকে আমি কত দূরে এসে পড়েছিলাম? লোকটার কথা শুনে প্রিয়নাথ স্তম্ভিত হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, ঘুষুরির ঘাট? সে তো গঙ্গার ওপারে। আমি একজন পুলিশের লোক। একজন মাঝি আজ ভোরবেলা আপনাকে বাগবাজারের ঘাটে পড়ে থাকতে দেখতে পায়। বলা যায় সেই প্রকৃতপক্ষে আপনার জীবনদাতা। কেননা আপনার দুরবস্থা দেখে সে আপনাকে মৃত মনে করে একজন কনস্টেবলকে খবর দেয়। সেই থেকেই কথাটা আমাদের কানে এসে পৌঁছয়। প্রিয়নাথের কথা শুনে তিনি যেন কিছুটা মুষড়ে পড়লেন, আবার চোখ বুজলেন। তার মুখ আরও বিবর্ণ এবং মলিন হয়ে গেল। প্রিয়নাথ আর কোনো কথা না বলে তখনই ডাক্তারকে খবর দিলেন। তিনি তাড়াতাড়ি সেখানে এলেন এবং রোগীকে আরও খানিকটা খাবার এবং ব্র্যান্ডি দিলেন। খাওয়া দাওয়া করে রোগী অনেকটা সুস্থ হলে প্রিয়নাথ তার কাছে সমস্ত কথা শোনবার জন্য আগ্রহ প্রকাশ করলেন। তখন তিনি বসবার চেষ্টা করলেন, কিন্তু অত্যন্ত দুর্বল হওয়ার কারণে তখনও ভালো করে বসতে পারলেন না। প্রিয়নাথ তাকে বসতে নিষেধ করে বললেন, না না, আপনাকে উঠতে হবে না। এই অবস্থায় আপনি বসতে পারবেন না। আপনার যা বলার তা শুয়ে শুয়েই বলুন। আর সব কথা খুলে বলবার আগে আপনি বলুন, আমি ঘুষুরির ঘাট থেকে কত দূরে পড়েছিলাম? ঘুষুরির ঘাট তো এপারে নয়, ওপারে। আপনি তো উল্টো দিকে, অর্থাৎ গঙ্গার এপারে বাগবাজারে একটি ঘাটে পড়েছিলেন। তিনি আশ্চর্য হয়ে বললেন, সে কি? গত রাতে তো আমি এই পাড়ের ঘাট থেকেই নৌকায় উঠেছিলাম। ওপারে যাওয়াই আমার উদ্দেশ্য ছিল। এপার থেকে নৌকা ছেড়ে আমিও যেতে দেখেছিলাম, অথচ এপারে আমি পড়েছিলাম। এ তো খুবই অদ্ভুত রহস্য। কি করে এমনটা হলো? তার কথা শুনে প্রিয়নাথও খুবই আশ্চর্য হলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, শুধু শুধু চিন্তা করে তো কিছু হবে না। আপনি এক কাজ করুন, সব কথা আমাকে খুলে বলুন। আপনাকে দেখে এবং আপনার কথা শুনে আমার স্পষ্টই মনে হচ্ছে যে আপনি খুব কম দিনই হলো এখানে, মানে এই দেশে এসেছেন।
কি জন্য বা কোন সূত্রে আপনি স্বদেশ ত্যাগ করে এই দূর দেশে এসেছেন সেটা বলুন তো। আর আপনার নাম কি, আপনি কি করেন? কিছুক্ষণ চিন্তা করার পর তিনি বললেন, আমার নাম ভ্যাসকো ভেল্ডার। আমার বাবা একজন পর্তুগিজ, কিন্তু আমার মা ইংরেজ। কাজের সূত্রে বাবাকে অধিকাংশ সময়ই ইংল্যান্ডে থাকতে হতো। সেই সূত্রেই একজন ইংরেজ মহিলার সাথে ওর বিবাহ হয়। তারপর আমার জন্ম হয়। আমার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি আমাকেও সেই শিক্ষাই দেন। কিছুদিনের মধ্যেই তার যত্ন এবং পরিশ্রমে আমিও একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে উঠি। ইংল্যান্ড কিংবা ইউরোপের কোনো দেশে কাজ করার ইচ্ছে আমার ছিল না। আমার ভীষণ ইচ্ছা ছিল ভারতবর্ষে এসে এখানকার কোনো জায়গায় চাকরি করি। যেহেতু আমার বাবা পর্তুগিজ এবং মা ইংরেজ, তাই আমি এই দুটো ভাষায় অর্থাৎ ইংরাজি এবং পর্তুগিজে ভালোভাবে কথা বলতে পারি। কতদিন আগে আপনি ভারতে এসেছেন? প্রায় 2 মাস আগে আমি বোম্বেতে এসে উপস্থিত হই, কিন্তু দুর্ভাগ্যবশত 1.5 মাসের মধ্যে সেখানে একটাও কাজ জোগাড় করতে না পারায় আমি কলকাতায় আসি। প্রায় 15 দিন আগে যখন এখানে আসি তখন দেখি আমার কাছে টাকা পয়সা কমে এসেছে। কিন্তু খাস কলকাতায় বাস করতে হলে তো আর অল্প টাকায় চলবে না। এই ভেবে আমি ঘুষুরির কলের কাছে একটা বাগান বাড়ি ভাড়া নিই। সেখানেই একদিন বাস করছিলাম। এখানে এসে কোনো কাজ পেয়েছিলেন? এতদিন পাইনি। কলকাতার বিখ্যাত সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলাম, বড় বড় প্ল্যাকার্ডে নাম লিখিয়ে জনসাধারণের দৃষ্টিগোচর করেছিলাম, কিন্তু তাতেও বিশেষ কোনো ফল হয়নি। ক্রমে আমার কাছে যা অর্থ ছিল তাও শেষ হয়ে আসতে লাগলো। আমি খুবই ব্যস্ত হয়ে পড়লাম। এমন সময় একদিন খাওয়া দাওয়ার পর আমি বারান্দায় একটা চৌকি পেতে বিশ্রাম করছি। এমন সময় আমার চাকর এসে একটা কার্ড দিল। কার্ডটা খুলে দেখলাম তাতে লেখা রয়েছে রামরতন, সোনা রূপার অলংকার এবং বহুমূল্য রত্ন বিক্রেতা। কার্ডটি হাতে লেখা ছিল নাকি ছাপা? হাতে লেখা। তাতে কোনো ঠিকানা লেখা ছিল না? না, ঠিকানা নেই। ঠিকানাটা না দেখে আমারও একটু কেমন সন্দেহ হয়েছিল। আমি তখনই সেই ব্যক্তিকে আমার কাছে আনবার জন্য চাকরকে আদেশ করলাম। সে চলে গেল এবং কিছুক্ষণ পরেই একজন এদেশীয় লোককে নিয়ে আমার কাছে ফিরে এলো। লোকটাকে দেখতে কেমন ছিল? সাধারণের তুলনায় তিনি বেশ লম্বা। তার বয়স দেখে মনে হয়েছিল বোধহয় 40 বছর হবে। তারপর? আমাকে দেখে তিনি খুবই পরিষ্কার এবং বিশুদ্ধ ইংরাজিতে বললেন যে, আমি আপনার সাথে কিছুক্ষণ গোপনে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি তখন তাকে নিয়ে একটা নির্জন ঘরে প্রবেশ করলাম আর চাকরকে বলে দিলাম কোনো লোককে এখন যেন এই ঘরে ঢুকতে না দেয়। আমরা দুজনে ঘরে প্রবেশ করলে তিনি বললেন, আমার একটি বিশাল কল আছে, সেই কলের সাহায্যে হাড় চূর্ণ করা হয়। হঠাৎ তার একটা অংশ এমন অচল হয়ে পড়েছে যে তার ফলে কাজকর্ম একেবারেই বন্ধ হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব সেটা মেরামত হয় ততই মঙ্গল। এই ভেবেই এমন অসময়ে আমি আপনার কাছে আসতে বাধ্য হয়েছি। কতদিন হলো আপনার কল খারাপ হয়ে গেছে? প্রায় 1 সপ্তাহ। আমার তখনই কেমন যেন সন্দেহ হয়েছিল। কলকাতায় তো ইঞ্জিনিয়ারের অভাব নেই। যদি 1 সপ্তাহ ধরে তার কল খারাপ হয়ে পড়ে থাকে, তাহলে ইতিমধ্যে তিনি আর কোনো ইঞ্জিনিয়ারের সাহায্য নেননি কেন? আর যদি আমার সাহায্য নেবেনই ঠিক করে থাকেন, তাহলে সকালে তিনি আমার কাছে আসেননি কেন? এই সন্দেহ নিরসনের জন্য তাকে আমি এই প্রশ্ন করলাম। তিনি হেসে বললেন, আসলে আমার এই কলটি পর্তুগাল থেকে আনানো। এখানে যত ইঞ্জিনিয়ার আছেন তারা সকলেই ইংরেজ। আপনার নাম শুনে আমার মনে হয়েছিল যে আপনি হয়তো পর্তুগিজ, তাই আপনি এই কলটি যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করে দিতে পারবেন সেই বুঝেই আমি আপনার কাছে এসেছি। বাধা দিয়ে প্রিয়নাথ জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি আপনি সত্যি সত্যি কি একজন পর্তুগিজ? আগে হ্যাঁ, আমি পর্তুগিজ। আর তারপর যা বলছিলাম, আমি জিজ্ঞেস করলাম আমাকে কখন সেখানে যেতে হবে। তিনি হেসে বললেন, এখনই। তখন রাত প্রায় 9টা বেজে গিয়েছিল। সুতরাং এত রাতে একজন অপরিচিত লোকের সাথে অপরিচিত স্থানে যাওয়ার আমার ইচ্ছা ছিল না। কিন্তু যখন তিনি বললেন, কাজ শেষ হলে আপনাকে আমি 100 টাকা পারিশ্রমিক দেব।
তখন আর আমার কোনো রকম ওজোর আপত্তি করতে সাহস হলো না। সত্যি বলতে কি, 100 টাকার লোভ সংবরণ করা আমার পক্ষে তখন অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার বলে মনে হয়েছিল। কলকাতায় এসে অবধি আমি একটাও কাজ পাইনি। আমার যা সম্বল ছিল একে একে সবই শেষ হয়ে গিয়েছিল। কাজেই আমি সম্মত হলাম। তারপর কত দূরে যেতে হবে জিজ্ঞাসা করলাম। তার উত্তর শুনে আমি নিশ্চিন্ত হয়েছিলাম। ভেবেছিলাম যদিও আমাকে কলকাতায় আসতে হবে, তবুও তিনি এমন বন্দোবস্ত করে রেখেছেন যে বিনা কষ্টে খুব অল্প সময়ের মধ্যেই আমি যথাস্থানে পৌঁছতে পারব। একে অর্থের লোভ, তার উপরে অভাব। সুতরাং আমি আর দ্বিরুক্তি না করে সম্মত হলাম এবং তখনই তার সাথে তার গাড়িতে এসে বসলাম। অন্ধকার রাত, আকাশে চাঁদও ওঠেনি। পথে অনেক দূর ছাড়া ছাড়া এক একটা বাতি দেখা যাচ্ছে। কোথায় যাচ্ছি, কোন পথ দিয়ে যাচ্ছি, সেসব কথা জিজ্ঞাসা করলাম না। তিনিও কোনো কথা বললেন না। অনেকক্ষণ ধরে গাড়ি চলতে লাগলো। আমার মনে হতে লাগলো এই পথ যেন আর ফুরোবে না। বেশ কিছুক্ষণ পরে আমরা গঙ্গার তীরে এসে পৌঁছালাম। কোচম্যানকে ভাড়া মিটিয়ে দিয়ে দুজনে মিলে পাড়ে এসে দেখলাম একটা মাত্র নৌকা রয়েছে। রামরতন বলেছিলেন ছোট্ট একটা স্টিমার ঘাটে অপেক্ষা করবে, তাতে করেই আমরা ওপারে যাব। কিন্তু আমি সেখানে কোনো স্টিমার দেখতে পেলাম না। রামরতনের মুখের দিকে চাইতেই তিনি ভয়ানক রেগে গিয়ে বলে উঠলেন, কি সাহস! আমার হুকুম মানা হয়নি, এত বড় আস্পর্ধা এদের! তারপর আমার দিকে ফিরে খুবই বিনীতভাবে বললেন, কিছু তো করারই নেই, এখন আমাদের ওই নৌকা করেই পার হতে হবে। অগত্যা আমাকেও সম্মত হতে হলো। দুজনে মিলে নৌকায় উঠে বসলাম। আগেই বলেছি সে রাতে ভয়ঙ্কর অন্ধকার ছিল। যখন নৌকায় উঠলাম তখন হঠাৎই বাতাস বন্ধ হয়ে গেল। সেই দেখে আমি আকাশের দিকে চাইলাম, কিন্তু একটাও নক্ষত্র দেখতে পেলাম না। বুঝলাম ভীষণ মেঘ করেছে। কিছুক্ষণ পরেই ঝড় উঠল। আমাদের নৌকা তখন মাঝ নদীতে। যদিও আমি সাঁতারে পটু, তবু সেই ঝড়ে নৌকাটা এমনভাবে দুলছিল যে আমি আতঙ্কিত হয়ে পড়লাম। প্রায় 1.5 ঘন্টা পর আমরা নদীর ওপারে পৌঁছালাম। ঘাটে উঠে দেখি চারিদিকে ঢাকা একটা ব্রুহেম গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। রামরতন আমার হাত ধরে তাড়াতাড়ি সেই গাড়ির মধ্যে গিয়ে বসে পড়লেন এবং এমনভাবে দরজা বন্ধ করে দিলেন যাতে আমি বাইরের কোনো কিছু দেখতে না পাই। একবার ইচ্ছা হলো দরজা কিংবা জানলা খুলে দিই, কিন্তু রামরতন এমন কৌশল করলেন যে আমি আর তা বলতে সাহস করলাম না। এদিকে তখন ঝড়ের সঙ্গে অল্প অল্প বৃষ্টিও হচ্ছিল, তাই তিনি গাড়িটা বন্ধ রাখার সুযোগও পেয়ে গিয়েছিলেন। অনেকক্ষণ ধরে অনেক রাস্তা ঘুরে ফিরে অবশেষে একটা প্রকাণ্ড অট্টালিকার সামনে এসে গাড়িটা থামল। গাড়ি থেকে আমরা যেখানে নামলাম সেখানেও ভীষণ অন্ধকার। আলো নেই বলে রামরতন আবার রেগে উঠলেন এবং চাকরকে গালিগালাজ করতে করতে চিৎকার করতে লাগলেন। তারপর দরজার সামনে গিয়ে সজোরে ধাক্কা দিতে লাগলেন, সঙ্গে চিৎকার করে চাকরকে ডাকতে লাগলেন। অবশেষে পকেট থেকে একটা বাঁশি বের করে 3-4 বার বাজালেন। কিছুক্ষণ পর ভিতর থেকে দরজা খুলে গেল। তখন আমরা দুজন ভিতরে প্রবেশ করলাম। খুবই সামান্য আলোতে দেখতে পেলাম এক জায়গায় স্তূপ করে হাড়ের রাশি রাখা। এছাড়া কোথাও বা বড় বড় শিশিতে নানা রকম আরও, কোথাও বা ধাতু গলাবার জন্য বিভিন্ন পাত্র, আবার কোথাও বা কয়লা রাখা আছে। এ সমস্ত দেখে আমি ভাবলাম এটা কারখানারই একটা বিশেষ অংশ হবে। রামরতন আমাকে একটা ঘরের ভিতর নিয়ে গেলেন। আমরা দুজনে একটা টেবিলের কাছে 2টো চেয়ারে বসলাম। কিছুক্ষণ বিশ্রাম করার পর তিনি হাসতে হাসতে বললেন, পথে ঝড় বৃষ্টি হওয়ার জন্য আপনার খুবই কষ্ট হয়েছে বুঝতে পারছি। আচ্ছা, আপনি বরং কাজ আরম্ভ করার আগে একটু কিছু জলযোগ করে নিন। হ্যাঁ, আমিও হেসে সম্মত হলাম, কিন্তু তার এমন উদারতায় খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলাম। তিনি তখনই সেখান থেকে চলে গেলেন এবং অবিলম্বে একজন চাকরের সাথে পুনরায় ফিরে এলেন। সেই চাকর টেবিলের উপর মদ, সোডা এবং 2-3 রকম মাংসের পদ রেখে চলে গেল। আমি খেয়েই বের হয়েছিলাম, সুতরাং রামরতনের দেওয়া খাবারগুলো অধিকাংশই পড়ে রইল। শুধু মদ আর সোডা পান করে ক্লান্তি দূর করলাম। কিছুক্ষণ পর রামরতন আমাকে সঙ্গে নিয়ে সেই যন্ত্রের কাছে গেলেন। যাওয়ার সময় অনেকগুলো ঘর এবং দালানের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। সব জায়গাতেই ব্যবহারের উপযোগী কোনো না কোনো জিনিস স্তূপ করা আছে দেখলাম।
যন্ত্রটাকে দেখে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। বিলেতে এমন 2-4টে যন্ত্র দেখেছি বটে, কিন্তু আমার ধারণা ছিল ভারতবর্ষে এখনো এমন যন্ত্র আসেনি। এই যন্ত্রটা দেখে আমার সেই ভুল ধারণা ভেঙে গেল। বিশেষত যে ব্যক্তি সেটা নির্মাণ করেছিলেন তার গুণের বহর দেখে আমি খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলাম। বিদ্যুতের সাহায্যে কলটি চলে, কিন্তু কোনো অজ্ঞাত কারণবশত সেটা বন্ধ হয়ে গিয়েছিল, ফলে আমার সাহায্যের প্রয়োজন হয়েছিল। ওই ঘরটাতে বেশ আলো ছিল। অন্যান্য ঘরে যেমন কম আলো, ওই ঘরটা তেমন ছিল না। বিদ্যুতের আলোয় ঘরটা যেন দিনের মতো আলোকিত হয়ে গিয়েছিল। রামরতন আমার কাছে দাঁড়িয়ে আমার কাজ দেখতে লাগলেন। আমি খুব অল্প সময়ের মধ্যেই স্ক্রুগুলো খুলে যন্ত্রের অংশগুলো আলাদা আলাদা করে রাখলাম। এত অনায়াসে আমি এই কাজ করেছিলাম যে রামরতন আমার শিক্ষায় মোহিত হয়ে গিয়েছিলেন। যন্ত্রগুলো খুলতে খুলতে দেখলাম একটা ছোট্ট টিনের টুকরো 2টো চাকার মধ্যে পড়ে যাওয়ায় যন্ত্রটি বন্ধ হয়ে গেছে। আমি তখন টিনের টুকরোটা তুলে ফেলে দিয়ে আবার যন্ত্রটাকে আগের মতো করে দিলাম। রামরতন তখন হাসতে হাসতে বিদ্যুতের তার যন্ত্রের সাথে যোগ করে দিলেন। মুহূর্তের মধ্যে সেই প্রকাণ্ড কল সনসন করে ঘুরতে লাগলো। সঙ্গে সঙ্গে নানা জায়গায় নানা রকম চাকাগুলোও ঘুরতে লাগলো। আমার কাজে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। একটু পরে রামরতন বিদ্যুতের তার খুলে দিলেন। যন্ত্রটা পুনরায় থেমে গেল। তিনি আমাকে আর একদিন তার যন্ত্র দেখতে আসবার জন্য অনুরোধ করলেন। বললেন, একদিন সকালের দিকে এসে দেখবেন এই যন্ত্র কেমন করে হাড়ের রাশি চূর্ণ বিচূর্ণ করছে, কেমন করে ধাতু থেকে খাদ বের করছে, এইসব দেখতে পাবেন। তাহলে নিশ্চয়ই আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি সম্মত হলাম। তখন তিনি আমাকে আবার সেই ঘরে এনে টেবিলের কাছে বসতে বললেন। আমি তার অনুরোধ রক্ষা করলাম। আমি বসলে তিনি সেখান থেকে চলে গেলেন এবং কিছুক্ষণ পর ফিরে এসে আমাকে 100 টাকা ও সঙ্গে আরো 5টা 10 টাকার নোট দিয়ে বললেন যে, আমি আপনার কাজে খুবই সন্তুষ্ট হয়েছি, তাই আমি যে 100 টাকা পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম তার সাথে আরো 50 টাকা খুশি হয়ে দিচ্ছি। আপনি এটা গ্রহণ করুন। আমিও অত্যন্ত আনন্দিত হলাম এবং কৃতজ্ঞতা স্বীকার করে অস্পষ্টভাবে 2-একটা কথা বললাম। কিন্তু দুঃখের বিষয়, সে কথাগুলো আমি নিজেও বুঝতে পারলাম না। কিছুক্ষণ পরে চাকরটা মদ এবং সোডা আবার আনলো। রামরতন আমাকে পান করতে অনুরোধ করলেন। বললেন, চিন্তা করবেন না, আমি আপনাকে 2 ঘন্টার মধ্যেই আপনার বাসায় পৌঁছে দেব। আমি মদ খেতে লাগলাম। পরিশ্রমের পর অবশ্য মদ আমার ভালোই লাগলো। মনে একরকম ফুর্তি এলো। রামরতন তখন আমাকে নিয়ে আবার সেই ঢাকা ব্রুহেম গাড়িতে চড়ে বসলেন। গাড়িতে উঠেই তিনি দরজা জ্বালা বন্ধ করে দিলেন। কোচম্যান তখন গাড়ি চালিয়ে দিল। বুঝলেন স্যার, শেষবার যে মদ্যপান করেছিলাম তাতে নিশ্চয়ই কোনো বিষাক্ত দ্রব্য মেশানো ছিল, নয়তো সেই মদ খাওয়ার কিছুক্ষণ পর থেকেই আমার শরীর কেন অবসন্ন হয়ে যাবে, কেন আমার মাথা ঘুরবে। মদ্যপান করা তো আমার অভ্যাসে আছে। প্রত্যেক খাবারের সাথেই আমি মদ খেয়ে থাকি। কই, তাতে তো আমার তেমন মাথা ঘোরে না। সে যাই হোক, কিছুক্ষণ পর গাড়ি থামল। দরজা খুলে রামরতন আমাকে গাড়ি থেকে নামিয়ে দিলেন। আমি দেখলাম গঙ্গার তীরে এসে উপস্থিত হয়েছি এবং একটা নৌকা সেখানে অপেক্ষাও করছে। রামরতনের কথা মতো আমি সেই নৌকায় গিয়ে বসলাম। কিন্তু তখন আমার শরীরটা এতটাই খারাপ করছিল এবং মন এতটাই উত্তেজিত হয়ে উঠেছিল যে আমি বাইরের কোনো বিষয়ে লক্ষ্য করতে পারিনি। নৌকায় ওঠা মাত্র মাঝি নৌকা ছেড়ে দিল। তখনও ভালোই ঝড় হচ্ছিল, কিন্তু আমার সেদিকে ভ্রুক্ষেপ ছিল না। কিছুক্ষণ যাওয়ার পর আমার শরীরে কষ্ট বাড়তে লাগলো। আমার নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। কেন যে এমন হলো তা বলতে পারবো না। তবে আরও কয়েকবার আমার এমন রোগ হয়েছিল। একে মদের উত্তেজনা, তারপর অতিরিক্ত রক্তপাত হওয়ায় আমি খুবই দুর্বল হয়ে পড়লাম। অবশেষে জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান হলো তখন দেখলাম আমি এই হাসপাতালে। ভ্যাস্কো ওয়েল্ডার সাহেবের কথা শুনে প্রিয়নাথ আশ্চর্য হয়ে গেলেন। বললেন, কি আশ্চর্য! এমন অদ্ভুত ব্যাপার তো আমি এর আগে কখনো শুনিনি। কিন্তু যেমন করেই হোক এই রহস্য ভেদ করতেই হবে। আর একটা খুবই আশ্চর্যজনক বিষয় হলো এই যে আপনাকে ওপারে পৌঁছে দেওয়ার জন্য নৌকোয় তোলা হলো, নৌকো অনেকক্ষণ ধরে চালানোও হলো। তাহলে আপনি আবার এই পারে কি করে আসলেন? গঙ্গা এখানে সরু, এপার ওপার করতে বড়জোর 8 ঘন্টা লাগে, অথচ আপনি প্রায় 1 ঘন্টা নৌকোয় থেকেও কেন যে আবার এই পারে পড়েছিলেন তা বুঝতে পারছি না। আচ্ছা,
আপনি তো বলেছিলেন রামরতন আপনাকেই তার যন্ত্র মেরামত করবার জন্য অনুরোধ করেছিলেন, কারণ যন্ত্রটি পর্তুগালে তৈরি হয়েছে এবং সেখান থেকেই আনানো হয়েছিল। কিন্তু আপনি যে পর্তুগিজ সেটা তিনি জানলেন কিভাবে? আমি বিজ্ঞাপনে পর্তুগিজ বলেই পরিচয় দিয়েছিলাম। আচ্ছা, যন্ত্রটা কি বাস্তবেই পর্তুগাল থেকে আনানো? আমার তো তেমন মনে হয়নি। রামরতন বলেছিলেন বটে সেটা আমাদের দেশ থেকেই আনানো, কিন্তু আমার বিশ্বাস যন্ত্রটা সম্পূর্ণ বিলেতি। এটা ইংল্যান্ডেই প্রস্তুত, কিন্তু আমি এ কথা তাকে বলতে বা জিজ্ঞাসা করতে সাহস পাইনি। আমারও মনে হয় এর মধ্যে নিশ্চয়ই ভয়ানক কোনো রহস্য লুকিয়ে আছে। সাহেব তখন অত্যন্ত দুর্বল ছিলেন, সুতরাং আর কোনো প্রশ্ন না করে প্রিয়নাথ তার কাছ থেকে বিদায় নিলেন এবং তাকে বলে গেলেন, এখন আমি আসছি, আপনি বিশ্রাম নিন, পরে আবার দেখা হবে। বাসায় ফিরে তিনি অনেকক্ষণ সেই ভয়ানক রহস্যের বিষয়ে চিন্তা করতে লাগলেন, কিন্তু কিছুই বুঝতে পারলেন না। ভ্যাস্কোর কাছ থেকে যা জানা গেল তাতে সেরকম কোনো সূত্র তো পাওয়া গেল না। কোন পথ দিয়ে যে তিনি গিয়েছিলেন তা তিনি নিজে জানতে পারেননি, কেননা রামরতন আগেই তার বন্দোবস্ত করে রেখেছিল। তাছাড়া দেখতে পেলেও তিনি বুঝতে পারতেন না, কারণ তিনি এদেশে আগে কখনো আসেননি। তার কাছে সমস্ত পথই নতুন। কিছুক্ষণ এইরকম চিন্তা ভাবনা করে প্রিয়নাথ হতাশ হয়ে পড়লেন। ভাবলেন এই ভয়ানক রহস্য ভেদ করা বোধহয় তার সাধ্য নয়। কিন্তু তিনি আর অপেক্ষা করতে পারলেন না। আবার হাসপাতালে গিয়ে সাহেবের সঙ্গে দেখা করলেন। তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, ঘাট থেকে সেই বাড়িতে যাওয়ার পথের কোনো ঘটনা কি আপনার মনে পড়ে? ভ্যাস্কো কিছুক্ষণ কি যেন চিন্তা করলেন, তারপর বললেন, আমার মনে হয় কোনো গির্জার পাশ দিয়ে গিয়েছিলাম। রামরতনের সেই কারখানায় পৌঁছানোর কিছুটা আগে আমি যেন কোনো গির্জার ঘড়িতে 11টা বাজার শব্দ শুনতে পেয়েছিলাম। আবার ফিরে আসবার সময় সেই গির্জায় 12টা বাজতে শুনেছিলাম। এর আগে এই কথা বলতে ভুলে গিয়েছিলাম। ভ্যাস্কোর কথা শুনে প্রিয়নাথ আনন্দিত হলেন। মনে করলেন এইবার নিশ্চয়ই তিনি কোনো সূত্র পাবেন, কিন্তু তারপরেই ভাবলেন, কলকাতায় তো অনেক গির্জা আছে, কোন গির্জার কাছ দিয়ে আপনি গিয়েছিলেন তা বোঝা তো খুবই কঠিন। আচ্ছা, গঙ্গা পার হওয়ার প্রথমে কোন দিকে গাড়ি দৌড়েছিল? দক্ষিণ দিকে। তবে গত রাতে গাড়ি থেকে নেমে ওই অন্ধকারের মধ্যেও আমি একবার চারিদিকে চেয়ে দেখেছিলাম। কাছাকাছি বাড়িগুলোর অবস্থা দেখে আমার মনে হয়েছিল আমরা কলকাতার প্রান্তে উপস্থিত হয়েছি। ভ্যাস্কোর শেষের কথাগুলো শুনে প্রিয়নাথ খুবই খুশি হয়ে গেলেন। বললেন, বাহ, এতক্ষণে একটা সূত্র পেলাম। আপনি যখন বলছেন কলকাতার প্রান্তে গিয়েছিলেন, তখন অনুমান করা যায় আপনি নিশ্চয়ই বীরজিতলার গির্জার ঘড়ির শব্দ শুনতে পেয়েছিলেন। যদি আমার অনুমান সত্যি হয়, তাহলে এক ভয়ানক কাণ্ড আজ আবিষ্কৃত হবে। কিন্তু আপনার অবস্থা এখন কেমন? আমার সাথে কিছুটা দূরে যেতে পারবেন? প্রিয়নাথের কথায় ভ্যাস্কো প্রথমটা একটু অবাক হলেন, তারপর বললেন, আমার শরীর আগের থেকে অনেকটাই সুস্থ। আপনার সাথে কোথাও যেতে আমার কোনো আপত্তি নেই। তার সম্মতি পেয়ে প্রিয়নাথ তখনই হাসপাতালে ডাক্তারের সাথে দেখা করলেন এবং তাকে সমস্ত কথা বলে সেখান থেকে বিদায় নিলেন। থানায় এসে তার বিশ্বাসী অনুচরকে ডেকে জিজ্ঞেস করলেন, চূড়ামন, 5 মিনিটের মধ্যে কোনো ছদ্মবেশ করতে পারো? আজ রাতে একটা অতি ভয়ানক কাণ্ড ধরা পড়বে, কিন্তু সেই কাজ একা আমার দ্বারা সম্ভব নয়। তুমিও তাড়াতাড়ি প্রস্তুত হও। চূড়ামন হেসে উত্তর দিল, 5 মিনিটের কথা কি বলতেছেন কর্তা? আপনি 2 মিনিট অপেক্ষা করুন না, আমি এখনই ছদ্মবেশ নিয়ে আসতেছি। কিন্তু আর কোনো লোক সঙ্গে নিলে হতো নি? নিশ্চয়ই, আরো অনেক লোকের দরকার, কিন্তু এখান থেকে নিলে অনেকের মনে সন্দেহ হতে পারে। সেই জন্য স্থানীয় থানা থেকে প্রয়োজন মতো লোক সংগ্রহ করতে হবে। যথাসময়ে চূড়ামন ছদ্মবেশ ধারণ করে প্রিয়নাথের সামনে এসে দাঁড়ালো। তিনি তখনই তাকে নিয়ে একেবারে হাসপাতালে গিয়ে উপস্থিত হলেন। দেখলেন ভ্যাস্কো তার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছেন। প্রিয়নাথকে দেখতে পেয়ে তিনি খুশি হলেন এবং পরের পর প্রশ্ন করতে থাকলেন, কিন্তু তখন তার কথার উত্তর দেওয়া যুক্তিযুক্ত নয় বিবেচনা করে প্রিয়নাথ বললেন, আর একটু পরে
সমস্ত ব্যাপার তো আপনি সচক্ষেই দেখতে পাবেন। ভ্যাস্কো আর কোনো কথা বলল না। প্রিয়নাথ তখন হাসপাতালে ডাক্তারের অনুমতি নিয়ে তাকে সঙ্গে করে গাড়িতে এসে উঠলেন। চূড়ামন গাড়িতে কোচম্যানের পাশেই বসেছিল। তাদের উঠতে দেখে সে কোচম্যানকে আদেশ দিল, আরে জলদি চালাও। অতি দ্রুত বেগে গাড়ি চলতে লাগলো। আধ ঘন্টার মধ্যেই গাড়িটা বড় সাহেবের অফিসের সামনে এসে উপস্থিত হলো। চূড়ামন গাড়িতেই রইল। প্রিয়নাথ ভ্যাস্কোকে নিয়ে বড় সাহেবের সাথে সাক্ষাৎ করতে গেলেন। অসময়ে তাদের এইভাবে দেখে বড় সাহেব খুবই আশ্চর্য হলেন এবং জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মুখার্জি, তুমি এখন এখানে? আর তোমার সঙ্গে ইনি কে? প্রিয়নাথ ভ্যাস্কোকে দেখিয়ে তার মুখে যা যা শুনেছিলেন সেই সমস্ত কথা আদ্যপান্ত বর্ণনা করে শোনালেন এবং বললেন, আমার ভীষণ সন্দেহ হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই কোনো গূঢ় রহস্য লুকিয়ে আছে। আপনি এখন যেমনটা করতে বলবেন আমি তেমনই করতে রাজি আছি। এই কথা শুনে সাহেব বেশ কিছুক্ষণ গম্ভীরভাবে কি যেন চিন্তা করলেন। তারপর একটু হেসে বললেন, মুখার্জি, তোমার অনুমান আমি বুঝতে পেরেছি। আমারও এখন স্পষ্টই মনে হচ্ছে যে যন্ত্রটা অন্য কোনো কাজের জন্য আনা হয়েছে। যন্ত্রের মালিক রামরতন এই সাহেবটিকে যা বলেছিলেন তা সম্পূর্ণ মিথ্যে। প্রথমত, সাহেব বলছেন যে যন্ত্রটি বিলেতি, ইংল্যান্ড থেকে আনা হয়েছে। যদি তাই হয় তাহলে তো যে কোনো ইঞ্জিনিয়ার সেটা মেরামত করে দিতে পারত। তবে কেন রামরতন রাত প্রায় 10টার সময় ঘুষুরে গিয়ে এনাকে সেই যন্ত্র ঠিক করার জন্য দিয়ে এলেন? এছাড়া ইনি বলছেন যে অতি সামান্য কারণে যন্ত্রটি অচল হয়ে পড়েছিল, সুতরাং সেটা মেরামত করার জন্য কোনো বিজ্ঞ ইঞ্জিনিয়ারের প্রয়োজন তো ছিল না। বিশেষত যখন খুব সামান্য খরচে এই কাছাকাছি কোনো ইঞ্জিনিয়ার দ্বারা এই কাজটি সম্পূর্ণ হতে পারত, তখন 100 টাকা দিয়ে ঘুষুরি থেকে ইঞ্জিনিয়ার আনাবার কি প্রয়োজন ছিল? এই বলে সাহেব প্রিয়নাথের মুখের দিকে তাকালেন। প্রিয়নাথ তার মনের ভাব বুঝতে পেরে বললেন, আমার মনে হয় রামরতনের কোনো পরিচিত লোককে দিয়ে যন্ত্রটি মেরামত করানোর ইচ্ছা ছিল না। ভ্যাস্কো সাহেব সম্প্রতি বিদেশ থেকে এসেছেন, এখানকার পথঘাট তার সেভাবে কিছুই জানা নেই। বিশেষত সংবাদপত্রে তিনি নিজেকে একজন পর্তুগিজ বলে প্রচার করেছেন। এই জন্যই রামরতন এনার কাছে গিয়ে বলেছিলেন যন্ত্রটি পর্তুগাল থেকে আনানো হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যদি ইনি নিজেকে ফরাসি বলে বিজ্ঞাপন দিতেন তাহলে রামরতন গিয়ে বলতেন যে যন্ত্রটি ফ্রান্স থেকে আনানো হয়েছে। বড় সাহেব প্রিয়নাথের কথায় সন্তুষ্ট হয়ে বললেন, তুমি যথার্থই অনুমান করেছ। রামরতনের একজন নতুন কাজের লোকের দরকার হয়ে পড়েছিল, সেই জন্যই তাকে অনেকগুলো মিথ্যে কথা বলতে হয়েছিল। তারপর যখন ইনি সেখানে গিয়ে যন্ত্রটি দেখলেন, তখন সেই যন্ত্রে আসলে কোন কাজ করা হয় তা রামরতন এনাকে জানতে দেননি। তিনি বলেছিলেন যে এই যন্ত্রের সাহায্যে হাড় চূর্ণ করা হয় এবং ধাতু বিশুদ্ধ করা হয়। সেটা সম্পূর্ণ মিথ্যে। যদিও ইনি সেখানে হাড়ের স্তূপ এবং বিভিন্ন বোতলে আড়ক দেখেছিলেন, তবে আমার মনে হয় না সেগুলো রামরতন কোনো কালে ব্যবহার করবেন। বরং সাধারণের চোখে ধুলো দেওয়ার জন্যই ওই সব জিনিসপত্র সেখানে রাখা হয়েছিল বলে আমার বিশ্বাস। তা তোমার কি মনে হয়? আমারও তাই মনে হয়। তারপর ভাস্কর সাহেব যন্ত্রটি ঠিক করে দিলে। রামরতন প্রতিশ্রুত 100 টাকার পরিবর্তে তাকে 150 টাকা পারিশ্রমিক দেন। এমন অযাচিত দানের কথা আর কখনো শুনেছ কি? আসলে যাতে তিনি খুশি হয়ে সেই যন্ত্রের কথা ভুলে যান সেই উদ্দেশ্যেই তিনি কাজটা করেছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। তারপর বিদায়ের সময় সাহেব যে মদ্যপান করেন সেই মদও বিষাক্ত ছিল। সাহেবকে অচেতন করার অথবা তাকে সব কথা ভুলিয়ে দেওয়ার জন্য এই উপায় অবলম্বন করা হয়েছিল আর কি। যখন সাহেব নৌকায় উঠলেন তখন তার সমস্ত শরীরে অসহ্য যন্ত্রণা আরম্ভ হয়ে গিয়েছে। তিনি পাগলের মতো নৌকার ভেতরে গিয়ে বসলেন। এদিকে ঝড়ে নৌকাটি ভয়ানক দুলছিল, তার উপর সেই মদের কারণে তার মাথাও ঘুরছিল। এত কিছু তিনি সহ্য করতে পারলেন না। নৌকার ভয়ানক গতি এবং বিষাক্ত মদের প্রভাবে তার মুখ ও নাক দিয়ে রক্ত বেরোতে লাগলো। কিছুক্ষণ পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। নৌকার দাঁড়ি আর মাঝিরা তখন অত্যন্ত ভয় পেয়ে যায়। তারা সেই অন্ধকার রাতে প্রচণ্ড ঝড়ের সময় অতি কষ্টে সেই আগের ঘাটে ফিরে এসে নৌকা লাগায় এবং সাহেবের অচেতন দেহ পাড়ে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। আমিও এরকমই কিছু আন্দাজ করেছিলাম।
কিন্তু আমার মনে হয় এছাড়াও এর মধ্যে আরো কোনো রহস্য লুকিয়ে আছে। সাহেব হেসে বললেন, তোমার অনুমানই সঠিক মনে হচ্ছে আমার। তারপর তিনি ভ্যাস্কোর দিকে চেয়ে বললেন, রামরতন আপনাকে যে টাকা দিয়েছিলেন সেই টাকাগুলি কোথায়? আমার কাছেই আছে। 150 টাকার মধ্যে একটি 100 টাকার নোট আর 5টা 10 টাকার। নোটগুলি দেখতে পারি? নিশ্চয়ই। এই বলে পকেট থেকে নোটগুলো বের করে ভ্যাস্কো বড় সাহেবের হাতে দিলেন। প্রিয়নাথ কাছে গিয়ে ভালো করে নোটগুলো পরীক্ষা করলেন। দেখলেন 10 টাকার নোটগুলো সমস্তই কলকাতা সার্কেলের অন্তর্গত। খালি চোখে দেখে কোনো রকম ত্রুটি দেখতে পাওয়া যায় না বটে, কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখলে অনেক দোষী চোখে পড়বে। তবে 100 টাকার নোটের মধ্যে দুটো এমন দাগ ছিল যেরকমটা কখনো আসল নোটে হওয়া সম্ভব নয়। তিনি বললেন, এই 10 টাকার নোটগুলো যে জাল তা প্রমাণ করা সহজ হবে না, কিন্তু 100 টাকার নোটটা যে জাল এটা প্রমাণ করতে পারবো। এই পর্যন্ত যতগুলো জাল নোট ধরা পড়েছে তার নাম্বার আমার কাছে আছে। তবে আশ্চর্যের বিষয় এই যে সেগুলো সমস্ত আলাদা আলাদা ব্যাংক থেকে কারেন্সিতে পাঠানো হয়েছিল। কোথা থেকে যে এই সমস্ত নোট ব্যাংকে জমা হয়েছিল তার কোনো সন্ধান এখন অবধি পাওয়া যায়নি। অবশ্য এখনো অনেক গোয়েন্দাই এই বিষয় নিয়ে তদন্ত করে চলেছেন, কিন্তু এতদিন হয়ে গেল কোনো রকম রহস্যের সন্ধান করতে পারা যায়নি। তবে মনে হচ্ছে এবার বুঝি ঈশ্বর মুখ রক্ষা করলেন। এই বলে বড় সাহেব প্রিয়নাথের দিকে চেয়ে বললেন, এই রহস্যের কথাই তো তুমি ভেবেছিলে, কে তাই তো মুখার্জি? প্রিয়নাথও হেসে বললেন, আগে হ্যাঁ, ঠিক তাই। কথায় কথায় রাত প্রায় 9টা বেজে গেল। প্রিয়নাথ বললেন, স্যার যদি অনুমতি দেন তাহলে আর দেরি কেন, আজই এই কাজে বেরিয়ে পড়ি। বড় সাহেব তাতে সম্মত হলেন। এরপর বললেন, তবে মুখার্জি, এ কিন্তু অল্প লোকের কাজ নয়। স্থানীয় থানা থেকে যত পারবে লোক সংগ্রহ করে নেবে, ঠিক আছে? তবে ভাস্কর সাহেব তো খুবই দুর্বল, অথচ তিনি না চিনলে তুমি তো কিছুই করতে পারবে না। তাকে বাধা দিয়ে ভাস্কো ব্যস্তভাবে বলে উঠলেন, আমার অপরাধ মার্জনা করবেন, তবে আমি এখন আর ততটা দুর্বল নই। আমি অনায়াসে এই কাজে যোগদান করতে পারবো। আপনাদের কথা শুনে আমি খুবই আশ্চর্য হয়ে গেছি। এখন মনে হচ্ছে নিশ্চয়ই অনেক পুণ্য করেছিলাম, তাই ওই সিংহের মুখ থেকে ফিরে আসতে পেরেছি। কি ভয়ানক! নোটগুলো সমস্ত জাল, একটাও আসল নয়। আমার সমস্ত পরিশ্রম ব্যর্থ হলো, আমার সব আশা নির্মূল হলো। আমি কি নোটগুলো চালাতে পারবো না? বড় সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বললেন, শুনুন, আপনার টাকা যাতে মারা না যায়, যাতে আপনি আপনার পারিশ্রমিক ফিরে পান, তার উপায় নিশ্চয়ই করা হবে। আগে আসামিদের সবাইকে ধরা হোক, তারপর সেসব বন্দোবস্ত হবে, চিন্তা নেই। এই বলে তিনি তাদের বিদায় দিলেন। প্রিয়নাথ ভ্যাস্কোকে নিয়ে গাড়িতে উঠে রাত 10টার আগেই বীরজিতলার গির্জার কাছে উপস্থিত হলেন। সেখানে দুজনে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে কাছের থানায় গেলেন। গির্জাঘর থেকে থানা বেশি দূরে নয়, 2-3 মিনিটের মধ্যেই তারা থানায় গিয়ে উপস্থিত হলেন। সৌভাগ্যক্রমে সেখানকার দারোগাবাবুর সাথে প্রিয়নাথের আগে থেকেই আলাপ ছিল। তাকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। প্রথম সম্ভাষণের পর প্রিয়নাথ তাকে কাজের কথা বললেন। তিনি তো সব শুনে স্তম্ভিত হয়ে গেলেন। বললেন, কি আশ্চর্য! আমরা এত কাজে থাকতেও যেসব লোক এমন কাজ করতে সাহস করেছে, তারা যে খুব ভয়ানক লোক বুঝতেই পারছি। যতক্ষণ না তারা গ্রেপ্তার হয় ততক্ষণ নিশ্চিন্ত হতে পারবো না। আমার অধীনে অনেক কনস্টেবল আছে, আমি সকলকেই এই কাজে পাঠিয়ে দিচ্ছি। যদি আরও বেশি লোকের প্রয়োজন হবে মনে করেন, তাহলে ভবানীপুর থানা কিংবা একেবারে লালবাজার থেকে পুলিশ বাহিনী আনানোর ব্যবস্থা করতে হবে। প্রিয়নাথ দেখলেন আরও বেশ কিছু লোকের প্রয়োজন হতে পারে, কিন্তু হেড অফিস থেকে লোক আনালে জানাজানি হয়ে যেতে পারে। এই ভেবে তিনি বললেন, আরো লোক প্রয়োজন হলে ভবানীপুর থানায় খবর দিলেই হবে। রাত 2 প্রহরের সময় সমস্ত লোক একত্রিত হলো। তখন প্রিয়নাথ 2জন করে মোট 18টা দল গঠন করলেন। এক এক দলকে এক এক দিকে পাঠিয়ে দিলেন। গির্জার চারদিকে একক্রোশের মধ্যে যতগুলো বাড়ি আছে সব কটা বাড়িতে ভালোভাবে অনুসন্ধান করবার আদেশ দিয়ে তাদের পাঠিয়ে দিলেন। তাদের ভবিষ্যৎ উন্নতির লোভ দেখিয়ে অর্থ পুরস্কারের প্রতিজ্ঞা করে মিষ্টি কথায় তাদের বশীভূত করে যাতে যত শীঘ্র সম্ভব কাজ উদ্ধার হয় তার ব্যবস্থা করলেন।
তারাও সবাই পুলিশের ইউনিফর্ম ছেড়ে সাধারণ পোশাক পরে অতি উৎসাহের সাথে এই কাজে তৎপর হলো। প্রিয়নাথ, ভ্যাস্কো, স্থানীয় থানার দারোগা এবং 2 জন কনস্টেবল ছাড়া আর সকলেই সেই অনুসন্ধানের কাজে চলে গেল। কনস্টেবল 2 জন ঘরের বাইরেই রইল, বাকি 3 জন ঘরের ভেতরে বসে পরামর্শ করতে লাগলেন। স্থানীয় দারোগা জিজ্ঞাসা করলেন, আপনি কখন ওদের উপর আক্রমণ করবেন বলে স্থির করেছেন? আমার মতে রাতে খুব একটা সুবিধে হবে না, কেননা তখন আক্রমণ করলে হয়তো সব আসামিরা ধরা পড়বে না। এখনই রাত প্রায় 1টা, বাড়িটার সন্ধান করতে করতে আরও 1-1.5 ঘন্টা লাগতে পারে। সুতরাং আক্রমণ করতে করতে 2টো তো বাজবেই। সেই সময় ওই কারখানায় সব আসামিরা উপস্থিত থাকবে এমন নাও হতে পারে। বরং যদি ভোরবেলা আক্রমণ করেন তাহলে সবাইকে পাওয়ার সম্ভাবনা বেশি বলে আমার মনে হয়। আমি সকালের আগেই আসামিদের ধরতে চাই। যদি ঈশ্বরের ইচ্ছায় তাড়াতাড়ি বাড়িটার সন্ধান পাওয়া যায় তাহলে ঠিক 4টের পর আমরা এখান থেকে বের হব। তাদের কথা শেষ হতে না হতেই একজন কনস্টেবল অত্যন্ত দ্রুত পদে ঘরের মধ্যে প্রবেশ করল। তার মূর্তি দেখে সবাই বুঝতে পারলেন যে নিশ্চয়ই কোনো সন্ধান পাওয়া গেছে। প্রিয়নাথ জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কোনো সন্ধান পেয়েছো? কনস্টেবলটি বলল, আগে হ্যাঁ, ওই থানা থেকে প্রায় 1 মাইল দূরে একটা প্রকাণ্ড গুদাম বাড়ির বাইরে থেকে যেন কোনো যন্ত্র চালানোর খুব সামান্য শব্দ শোনা যাচ্ছে। পাছে ভুল হয় সেই জন্য আমার জমিদারকেও সেখানে রেখে আপনাদের খবর দিতে এসেছি। কনস্টেবলের কথা শুনে সকলেই খুশি হলেন এবং তখনই তার সাথে সেখানে যাওয়ার জন্য উঠে পড়লেন। ভ্যাস্কো তাদের সঙ্গে গেলেন। প্রায় 1 মাইল পথ যাওয়ার পর তারা একজন লোককে একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন। কাছে গিয়ে দেখলেন সে পুলিশেরই লোক। সে যেখানে দাঁড়িয়েছিল তার সামনেই একটা প্রকাণ্ড গুদাম বাড়ি দেখা গেল। বাইরে থেকে দেখলে বাড়িটা ঠিক কতলা উঁচু তা বোঝার উপায় নেই। চারিদিকে অতি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। অট্টালিকার দরজাটা প্রকাণ্ড এবং সুদৃঢ়। প্রিয়নাথ বুঝলেন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা খুব একটা সহজ হবে না। তখন রাত 1টা বেজে গেছে। কোথাও আর কোনো জনমানবের সারা শব্দ নেই। অন্ধকার রাত, রাস্তার সরকারি আলো সেখানে ছিল না। প্রিয়নাথ ধীরে ধীরে সেই দরজার কাছে গেলেন। ভ্যাস্কো তাকে অনুসরণ করলেন। দরজার সামনে যেতে না যেতেই ভ্যাস্কো অত্যন্ত উত্তেজিত হয়ে বললেন, প্রিয়নাথবাবু, এই সেই বাড়ি, আর কোনো ভুল নেই। এতক্ষণ আমি চিনতে পেরেছি, এই সেই দরজা, এই সেই উঁচু পাঁচিল। উত্তেজিত হয়ে তিনি আরও কত কি বলতেন তার ঠিক নেই, কিন্তু প্রিয়নাথ তাকে শান্ত হতে অনুরোধ করলেন। তিনি তখনই চুপ করে গেলেন। তখন সেই নিস্তব্ধ রাতে সেই বাড়ির ভেতর থেকে যন্ত্রের শব্দ পরিষ্কার শোনা যেতে লাগলো। প্রিয়নাথ একবার মনে করলেন এখনই আক্রমণ করা যাক, কিন্তু পরক্ষণেই ভাবলেন যারা থানার এত কাছে থেকেও জাল নোট তৈরি করতে পারে তাদের বিশেষ সতর্কতার সাথে আক্রমণ করাই যুক্তিযুক্ত হবে। সেই রকমই স্থির করে তারা সকলেই সেখান থেকে চলে এলেন। ফিরে এসে দেখলেন বাকি সবাই কোনো খোঁজ না পেয়ে ব্যর্থ হয়ে থানায় ফিরে এসেছে। 8 ঘন্টার মধ্যে আবার সকলে একত্রিত হলো। প্রিয়নাথ তখন তাদের সকলকে সেই বাড়িটা ঘেরাও করে বিশেষ সতর্কতার সাথে সেদিকে লক্ষ্য রাখতে আদেশ দিলেন এবং বললেন, আমরা ভোর 4টের সময় এখান থেকে বের হব। সেখানে পৌঁছে আক্রমণের ব্যবস্থা করব। কনস্টেবলরা চলে গেল। রাত তখন 2টো। প্রিয়নাথ ভ্যাস্কোকে বললেন, আপনি এই ক্যাম্প খাটটাতে শুয়ে একটু বিশ্রাম নিন। আপনার একে দুর্বল শরীর, তার উপর এত পরিশ্রম, হয়তো সহ্য হবে না। তিনিও রাজি হলেন এবং কিছুক্ষণ বিশ্রাম করার জন্য শুয়ে পড়লেন। প্রিয়নাথ এবং থানার দারোগা সেই কনস্টেবলদের সাথে ওই বাড়ির কাছেই রইলেন। প্রায় 4:30-র সময় তারা কাজ আরম্ভ করল। পূর্ব দিক তখনও পরিষ্কার হতে আরম্ভ হয়নি। পাখিরা তখনও বাসা ত্যাগ করে খাবারের সন্ধানে বেরোয়নি। 2-একটা নিশাচর জন্তু তখনও ছোটাছুটি করছে। বাড়িটার চারপাশ ঘুরে তারা দেখলেন কনস্টেবলরা সেটা চারদিক থেকে ঘেরাও করে অপেক্ষা করছে। যন্ত্র চলার মৃদু শব্দ তখনও বাইরে থেকে শোনা যাচ্ছে। আর অপেক্ষা করা ঠিক হবে না মনে করে প্রিয়নাথ কয়েকজন কনস্টেবলকে দরজায় ধাক্কা দিতে আদেশ করলেন। তারা আগে থেকেই প্রস্তুত ছিল। এদের কথাবার্তায় তারা বুঝেছিল যে এই বাড়িতে জাল নোট ও টাকা প্রস্তুত করা হয়, সুতরাং সকলেই তার ভেতরে প্রবেশ করতে উদ্যোগী হয়েছিল। প্রিয়নাথের আদেশ পেতে না পেতেই 8 জন কনস্টেবল সজোরে দরজায় ধাক্কা দিতে লাগলো। কিন্তু দরজাটা এতই দৃঢ়ভাবে নির্মাণ করা হয়েছিল যে তাতে সেটার কিছুমাত্র ক্ষতি হলো না।
এদিকে ভেতর থেকে লোকজনের পায়ের শব্দ শোনা যেতে লাগলো। তাদের পায়ের শব্দে বোঝা গেল তারা এদের উদ্দেশ্য জানতে পেরেছে এবং নিশ্চয়ই পালানোর চেষ্টা করছে। কিন্তু পুলিশ সেই বাড়িটাকে এমনভাবে ঘিরে ফেলেছিল যাতে তার ভেতর থেকে জনপ্রাণীরও পালানোর উপায় না থাকে। সে যাই হোক, কয়েকবার ধাক্কা দিয়েও যখন কোনো ফল হলো না, তখন তিনি তাদের কোনো যন্ত্রের সাহায্যে দরজা ভেঙে ফেলতে আদেশ করলেন। মুহূর্তের মধ্যে তারা আদেশ পালন করল। দরজা ভেঙে গেল। প্রিয়নাথের কাছে দুটো ছোট পিস্তল ছিল। ভ্যাস্কোকেও একটা পিস্তল দেওয়া হয়েছিল। স্থানীয় দারোগাবাবুর কাছেও একটা পিস্তল ছিল। নিজের পিস্তল বের করে কয়েকজন কনস্টেবলকে সাথে নিয়ে তারা দুজন ভেতরে প্রবেশ করলেন। ভ্যাস্কো সাহেব পথ চিনতেন। ডান হাতে পিস্তল ধরে তিনি আগে আগে চললেন। বাকিরা তাকে অনুসরণ করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে প্রথম কয়েকটা ঘরে কোনো লোককে দেখতে পাওয়া গেল না। ওনারা ভাবলেন যদি এরা পালিয়েও গিয়ে থাকে তাহলে কনস্টেবলরা তাদের সহজেই ধরে ফেলতে পারবে। এই মনে করে নিশ্চিন্ত হয়ে তারা এগিয়ে যেতে লাগলেন। অবশেষে যে ঘরে যন্ত্র ছিল ভ্যাস্কো সাহেব তাদের সেই ঘরে নিয়ে গেলেন। সেই ঘরে তিনটে লোক কি যেন কাজ করছিল। তাদের দেখে তারা অবাক হয়ে গেল, কিন্তু পালানোর চেষ্টা করল না। প্রিয়নাথ তখনই কনস্টেবলদের আদেশ দিলেন, এদের তিনজনকে এখনই গ্রেপ্তার করো। বন্দি তিনজনকে একটা ঘরে বন্ধ করে প্রিয়নাথ ও স্থানীয় দারোগাবাবু অন্য একটা ঘরে প্রবেশ করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে যেখানে জাল নোট বা টাকা প্রস্তুত হচ্ছিল সেই ঘরটা তারা দেখতে পেল না। তাদের সঙ্গে যে কজন কনস্টেবল ছিল তারাও চারিদিকে খোঁজ করে বেড়াতে লাগলো, কিন্তু তাতে বিশেষ কোনো ফল হলো না। বাড়িতে যতগুলো ঘর ছিল সমস্তগুলোই তন্ন তন্ন করে অনুসন্ধান করা হলো, কিন্তু আর কোনো লোকের টিকিটাও দেখতে পাওয়া গেল না। বন্দীদের জিজ্ঞাসা করতে তারা জানালো যে তারা তিনজন ছাড়া আর কোনো লোক সেখানে ছিল না। কিন্তু যেমনভাবে তারা সেসব কথা বলে তাতে প্রিয়নাথের বিশ্বাস হলো না। তখন তিনি আর তাদের জিজ্ঞাসাবাদ না করে নিজেই অনুসন্ধান করতে লাগলেন। তিনি ভাবলেন, এই বাড়িতে নিশ্চয়ই কোনো চোরা কুঠুরি আছে, কিন্তু কিভাবে তার সন্ধান পাওয়া যাবে? সেই জন্য তিনি একগাছি লাঠি নিয়ে সমস্ত ঘরগুলোর দেওয়ালে দেওয়ালে আঘাত করতে লাগলেন। প্রায় 10 মিনিট ধরে ওই রকম আঘাত করতে করতে এক জায়গায় কেমন যেন ফাঁপা আওয়াজ হলো। ভ্যাস্কো সাহেবকে ডেকে তিনি সেই জায়গাটা দেখালেন। তিনিও আওয়াজ শুনে সন্দেহ প্রকাশ করলেন। তখন সকলে মিলে সেই দেওয়ালটা পরীক্ষা করে সেটা ভেঙে ফেলা হলো। দেওয়াল ভেঙে ফেলতেই একটা গুপ্ত দ্বার দেখা গেল। প্রিয়নাথ, স্থানীয় দারোগাবাবু ও ভ্যাস্কো সাহেব সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন। কিন্তু বেশি দূর যেতে হলো না। কিছু দূর যেতে না যেতেই পিস্তলের শব্দ শোনা গেল এবং সেই সঙ্গে একটা গুলি প্রিয়নাথের কাঁধের ওপর দিয়ে চলে গেল। কিছুক্ষণের জন্য তারা স্তম্ভিত হয়ে পড়েছিলেন, কিন্তু সে মাত্র কিছুক্ষণের জন্য। তারপরেই তারা পিস্তল ছুঁড়লেন। সেই ভয়ানক শব্দ চারিদিকে প্রতিধ্বনিত হতে লাগলো। শব্দ শেষ হতে না হতেই ভেতর থেকে মানুষের চিৎকারের শব্দ শোনা গেল। পরক্ষণেই তারা ভেতরে গিয়ে দেখলেন একজন ভয়ানক আকৃতির দুর্বৃত্ত দস্যু সেখানে দাঁড়িয়ে আছে। তার ডান হাতে গুলি লেগেছে, ফলে তার পিস্তলটা হস্তচ্যুত হয়ে তারই পায়ের কাছে পড়ে রয়েছে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ আর দেরি করল না। চোখের পলক পড়তে না পড়তেই তারা তাকে আক্রমণ করলো। ডান হাত আহত হলেও লোকটা অসুরের মতো লড়াই করলো। সহজে তাকে বন্দি করা গেল না। অবশেষে দারোগা ও ভ্যাস্কো সাহেবের সাহায্যে প্রিয়নাথ তাকে বন্দি করতে পারলেন। তাকে দুজন কনস্টেবলের জিম্মায় রেখে তারা আরও ভেতরে গেলেন। ঘরের অবস্থা দেখে স্পষ্টই বোঝা গেল সেখানে আরও কয়েকজন লোক ছিল, কিন্তু অনেক খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া গেল না। ঘরটার অবস্থা দেখে মনে হলো ভেতর দিক থেকে বাইরে পালানোর আর পথ নেই। তবে লোকগুলো গেল কোথায়? একবার প্রিয়নাথ ভাবলেন হয়তো আরও এরকম কোনো গুপ্ত পথ আছে এবং আগের উপায় অবলম্বন করলেন। ভ্যাস্কো ও দারোগাবাবু একই কাজ করতে লাগলেন, কিন্তু কিছুতেই যখন কিছু হলো না তখন তারা বুঝতে পারলেন লোকগুলো তখনও ভেতরেই কোথাও লুকিয়ে আছে। কিন্তু কোথায় আছে জানবার জন্য চারিদিকে খোঁজ করতে লাগলেন। ঘরের মেঝের ওপর রূপো, তামা, সীসা, দস্তা প্রভৃতি নানা রকম ধাতু পড়েছিল। তারা বুঝলেন সেই ঘরে টাকা, গিনি প্রভৃতি মুদ্রা জাল করা হয়। তারা আরও ভেতরে গেলেন। একটা সরু ক্ষুদ্র পথ দিয়ে ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা গেল। তিনজনে একসাথে তার ভেতরে প্রবেশ করা অসাধ্য বিবেচনা করে প্রিয়নাথ এগিয়ে গেলেন। তবে এবারে তিনি আগে পিস্তল ছুঁড়লেন, কিন্তু শব্দ শেষ হতে না হতেই একেবারে দুটো ভয়ানক শব্দ শোনা গেল। সাঁই সাঁই শব্দে বন্দুকের গুলি তার মাথার ওপর দিয়ে চলে গেল। ভাগ্যক্রমে তিনি আহত হলেন না। এদিকে স্থানীয় দারোগাবাবু ঠিক তার পেছনেই ছিলেন। তিনি একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে ভেতরের লোকগুলোকে দেখবার চেষ্টা করছিলেন। বন্দুকের গুলি তার মাথার একপাশে সামান্য জখম করে বেরিয়ে গেল।
মুহূর্তের মধ্যে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে ভ্যাস্কো সাহেব তার কাছে এসে তখনই তার শুশ্রূষা করতে লাগলেন। প্রিয়নাথের দিকে তাকানোর আর উপায় ছিল না। কনস্টেবলরাও অনেক পেছনে, ফলে আর দেরি না করে তিনি একাই তাদের দুজনের সম্মুখীন হলেন। তবে এই লোক দুটো প্রথম বন্দির থেকে অনেকটাই দুর্বল মনে হলো। প্রিয়নাথ তাদের একজনকে হঠাৎ আক্রমণ করে এমন এক আছাড় মারলেন যে মাটিতে পড়ে গোঁ গোঁ শব্দ করতে লাগলো সে। তাকে ফেলতে না ফেলতেই অপর ব্যক্তি তাকে আক্রমণ করলো। যদি সেই সময় ভ্যাস্কো সাহেব তার সাহায্যের জন্য সেখানে উপস্থিত না হতেন তাহলে প্রিয়নাথকেও আহত হতে হতো। ততক্ষণে কনস্টেবলরাও এসে পড়ল। তাদের সাহায্যে সেই দুজনকেও বন্দি করা হলো। তারপর তারা সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, কিন্তু আর কাউকে দেখতে পাওয়া গেল না। যন্ত্রটি দেখে সকলে আশ্চর্য হয়ে গেল। সবাই দেখল নোট, টাকা, গিনি ইত্যাদি অনেক পড়ে রয়েছে সেখানে। কতকগুলো প্রস্তুত হয়ে গেছে, কতকগুলো অর্ধেক হয়েছে, আবার কতকগুলোর খুব সামান্য কাজই হয়েছে। বাইরে যেসব কনস্টেবল ছিল একে একে তারাও অনেকেই বাড়ির মধ্যে প্রবেশ করলো এবং সামনে যা পেল প্রমাণের জন্য তুলে নিল। এই সমস্ত কাজ শেষ করে কয়েকজন কনস্টেবলকে সেখানে রেখে বাকি কনস্টেবল 3 জন বন্দী, আহত দারোগাবাবু ও ভ্যাস্কো সাহেবকে নিয়ে প্রিয়নাথ শেষ হলো আজকের গল্প বিষম জাল। ভাষানুবাদ দেবস্মিতা, গল্প পাঠে সায়ন্তন। বিভিন্ন চরিত্রে ইভান, প্রদীপ্ত, অয়ন, আসঞ্জন, বিপুল, শ্রীরূপ, শুভজিৎ। পরিচালনা এবং আবহ সৃষ্টিতে বিপুল। পোস্টার আর্টিস্ট সৌম্যদীপ গুঁই। গল্পের সূত্রধার আমি, ভয়েসম্যান আসঞ্জন। পরের সোমবার নিয়ে আসবো আরও একটি অভিনব গল্প। তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। নমস্কার, শুভরাত্রি।